প্রথমেই দেখে নেব আজকের 50টি তাজা খবর। শুরুতেই শিরোনাম। নদিয়ার কালীগঞ্জে মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম পাথর উত্তেজিত জনতার, নামল কেন্দ্রীয় বাহিনী। 1,60,00,000 মধ্যে কত ফর্ম বাতিল, কারা পেলেন না অন্নপূর্ণা যোজনার টাকা, স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। বাড়িতে হামলা চালালো দুষ্কৃতীরা, পুলিশ কোথায় ছিল? বিজেপির গুন্ডামি নিয়ে ক্ষোভ প্রকাশ অভিষেকের। দলে দখল নিতে দিল্লিতে ঋতব্রতরা, মোবাইলে কর্মীদের কি বার্তা দিলেন মমতা? তৃণমূলে টানাপোড়েন তুঙ্গে। অভিষেকের সেবাশ্রয় নিয়ে ফের প্রশ্ন, অনিয়মের নতুন অভিযোগ তুলে আবার পুলিশের দ্বারস্থ বিজেপির ববি। যেখানে হাত দিচ্ছি সেখানেই ধ্বংসলীলা, বিধান রায় জ্যোতি বসুদের স্মরণ করে মমতাকে বিঁধলেন শুভেন্দু। প্রাক্তন বিধায়ক পুত্রের অফিসে পুলিশের হানা, 80টি গুলির খোল ও আপত্তিকর নথিপত্র উদ্ধার, জামুরিয়ায় চাঞ্চল্য। সেবাশ্রয় কাণ্ডের ছায়া জামালপুরে, ভুয়ো ডাক্তার পরিচয় দিয়ে তোলাবাজি, পলাতক তৃণমূল নেতা। নালা বুঝিয়ে বহুতল বিক্রি, জেলবন্দি উদয়নের বিরুদ্ধে দিনহাটা থানায় নতুন মামলা। প্রভাব খাটিয়ে ভুয়ো ওষুধের চক্রে তদন্তের অফার, শর্ত 3 কোটি ঘুষ, আইপিএস অফিসারকে গ্রেফতার করল সিবিআই। রিষড়া উত্তরপাড়া শ্রীরামপুরের বাসিন্দাদের স্বস্তি, পুলিশি অভিযানে মিলল বড় সাফল্য। ভোট পরবর্তী হিংসায় বড় ধাক্কা অনুব্রত মণ্ডলের, আগাম জামিনের আবেদন খারিজ সিউড়ি আদালতে। কুম্ভ মেলা চলাকালীনই বেশি চুরি, রাম মন্দির অনুদান কেলেঙ্কারিতে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। চিকেন স্নেকে ইসলামিক স্টেটের থাবা, পাহাড়ে পানের দোকানের আড়ালে জেহাদি তৈরির কারখানা। ধর্মরক্ষায় আক্রান্তদের সেবাদান ভারত সেবাশ্রম সংঘের, ভূয়সী প্রশংসা করে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। গ্রেফতার অদিতির স্বামী দেবরাজ চক্রবর্তী, পুরুলিয়া থেকে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ধরল পুলিশ, চেয়েও পাননি রক্ষা কবচ। গোহত্যা নিষিদ্ধ করেছে মাদ্রাজ হাইকোর্ট, চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে তামিলনাড়ু তলপতি বিজয়ের সরকার। আসল তৃণমূলের দাবি দাওয়া, শুনানি বৃহস্পতিবার, নির্বাচন কমিশনের তলব পেয়ে দিল্লি রওনা হলেন ঋতব্রতেরা। বাবা স্টেথোস্কোপ কিনে এনেছিল, সেটাই এখন আগলে রেখেছে। চিকিৎসক দিবসে ডাক্তার কন্যাকে নিয়ে কি বললেন অভয়ার বাবা মা? আম কূটনীতি, শুভেন্দুকে 500 কেজি রসালো আম পাঠালেন তারেক রহমান। ধৃতদের কাছ থেকে অনুদানের 1 কোটির বেশি সম্পদ উদ্ধার করল সেট, তল্লাশিতে আরও অর্থ মেলার সম্ভাবনা। হাইকোর্টে আগাম জামিন খারিজ হতেই তৎপর পুলিশ, পুরুলিয়া থেকে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। 1 মাস পর দেশে ফিরল ভেনেজুয়েলার মৃত ভারতীয় নাবিকের দেহ, উধাও মস্তিষ্ক, কিডনি, ফুসফুস, তদন্ত চায় পরিবার। অন্নপূর্ণা যোজনার নজরদারিতে নতুন পোর্টাল, আপত্তিও জানানো যাবে, এসআইআর এর অভিজ্ঞতা কাজে লাগাতে চান মুখ্য সচিব। ডায়াল 112 থেকে মহিলা হেল্প ডেস্ক, নারী নিরাপত্তায় জোর দিয়ে আশ্বাস বার্তা মুখ্যমন্ত্রীর। আজ থেকেই ফের চালু উচ্চশ্রী, স্কুল শিক্ষক শিক্ষাকর্মীদের বদলিতে জট কাটল, আবেদনের নিয়ম কি বলছে? নবান্নের নির্দেশে আমলাদের গাড়ি থেকে সরল মমতার ডিজাইন করা ব লোগো, ফিরল অশোক চক্র। ইতিমধ্যেই 1300-ও বেশি মৃত্যু, ইউরোপে তাপপ্রবাহে গলছে ট্রাম লাইন, সতর্ক করে কি জানালো হু? লুঙ্গি বা হাফ প্যান্ট পরে টোটো নয়, পথে নেমে চালকদের সতর্ক করলেন ওসি। নার্সদের চেঞ্জিং রুমে স্পাই ক্যামেরা, চিকিৎসক গ্রেফতার উত্তাল ইটাহার স্বাস্থ্য কেন্দ্র। 6 মাস ধরে শারীরিক পরিবর্তন, বদলে গেল যৌনাঙ্গ, একদিন কিশোর হয়ে গেল কিশোরী। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর, পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন।
রাজ্যে পালাবদলের পর থেকেই হেনস্থার শিকার হতে হচ্ছে একের পর এক তৃণমূল নেতাকে। বাদ গেল না কৃষ্ণনগরের তৃণমূল সাংসদও। এবার ডিম হামলার শিকার হলেন মহুয়া মৈত্র। নদিয়ার কালীগঞ্জে তৃণমূল কংগ্রেসের কর্মী সভাকে কেন্দ্র করে বুধবার তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। কালীগঞ্জে তৃণমূলের কর্মী সভায় হেনস্থার অভিযোগ তুলে একাধিক ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেন তিনি। সভায় উপস্থিত তৃণমূল সাংসদ অভিযোগ করেন, কর্মসূচি চলাকালীন তাকে এবং দলের নেতাকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখানো হয়। শুধু তাই নয়, তাদের লক্ষ্য করে ডিম সহ বিভিন্ন বস্তু ছোড়া হয়েছে বলেও দাবি করেছেন তিনি। জানা গিয়েছে, বুধবার কালীগঞ্জে তৃণমূলের সাংগঠনিক কর্মী সভায় যোগ দিতে যান মহুয়া মৈত্র। এদিন নদিয়ার কালীগঞ্জের পলাশীতে বিধায়ক আলিফা আহমেদের বাড়িতে তৃণমূলের একটি বৈঠক ছিল। সেই সময় মহুয়াও সেখানে উপস্থিত ছিলেন। সেখানে কালো পতাকা হাতে একদল বিক্ষোভকারী জড়ো হন বলে অভিযোগ। গো ব্যাক স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। মহুয়ার দাবি, বিক্ষোভকারীরা তাদের বেরিয়ে যেতে বাধা দেন এবং চারদিক থেকে ঘিরে রাখেন। ঘটনার একাধিক ভিডিও নিজের সমাজ মাধ্যমের অ্যাকাউন্টে পোস্ট করেন তৃণমূল সাংসদ। ভিডিওর সঙ্গে তিনি দাবি করেন, জানালা লক্ষ্য করে ডিম ছোড়া হয়। তার অভিযোগ, একটি ডিম তার গায়েও লাগে। মহুয়া মৈত্র আরও অভিযোগ করেন, এই বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা সাধারণ মানুষ নন, তারা বিজেপির কর্মী সমর্থক। ঘটনাস্থল থেকেই তিনি সমাজ মাধ্যমে লাইভ করে পরিস্থিতির কথা তুলে ধরেন। লাইভ সম্প্রচারে সাংসদ দাবি করেন, রাজ্যের সরকার পরিবর্তনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কার্যকর ব্যবস্থা নেয়নি। তার আরও অভিযোগ, পরিকল্পিতভাবে তাকে লক্ষ্য করে হামলার চেষ্টা করা হয়েছে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠার পরে ঘটনাস্থলে যান কালীগঞ্জ থানার 4 পুলিশ কর্মী, কিন্তু তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি। শেষমেশ ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, যদিও নিরাপত্তা জোরদার করা হলেও উত্তেজনা পুরোপুরি কাটেনি। একের পর এক প্রতিশ্রুতিতে শিলমোহর। 1 জুলাই থেকেই অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সূচনার অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নারী ও শিশু কল্যাণ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রায়। তাদের পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা থেকে উপভোক্তারা অংশ নেন সেই অনুষ্ঠানে। অন্নপূর্ণা যোজনার ইতিমধ্যেই 1,60,00,000 মহিলা আবেদন করেছেন। এই পরিষেবার জন্য প্রাথমিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে প্রায় 1,30,00,000 উপভোক্তাকে। এদের মধ্যে 1,09,52,378 জন আধার লিঙ্ক করায় তাদের অ্যাকাউন্টে আজ টাকা এই অনুষ্ঠান থেকে সরাসরি পাঠানো হয়। অনুষ্ঠান শুরুতেই মুখ্যমন্ত্রী বলেন, না জাগিলে ললনা এ বিশ্ব জাগে না। প্রধানমন্ত্রী বলেছিলেন, আমাদের সরকার এলে আমরা অন্নপূর্ণা যোজনা চালু করব। তিনি যে গ্যারান্টি দিয়েছিলেন সেই গ্যারান্টি পূরণ করার দিকে আমরা আজ অনেকটাই এগিয়ে গেলাম। তাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। অন্নপূর্ণা যোজনায় আবেদনকারী প্রসঙ্গে শুভেন্দু বলেন, 1,60,00,000 আবেদনকারী। আমাদের সব ঝাড়াই বাছাই করতে হয়েছে, দেখতে হয়েছে যাতে নিয়মের বাইরে না যায়। এটা সরকারের টাকা, উপযুক্ত প্রাপকরাই পাবেন। এটা ব্যক্তির টাকা নয়। আমরা সব মহিলা বিধায়কদের ডেকেছি, এ পক্ষ ও পক্ষ করিনি। ভোটার লিস্টে যাদের নাম নেই তাদের নাম কাটা পড়েছে, কারণ সরকারি টাকা অভারতীয়রা পাবে না। তিনি আরও বলেন, নারী সশক্তিকরণ, সুরক্ষা, অধিকারের জন্য অনেক কাজ শুরু করেছে। মাত্র 1.5 মাস বয়স আমাদের সরকারের। আমরা 1,60,00,000 আবেদনকারীকে মধ্যে 26 লক্ষ বাতিল হয়েছে। বাকি যোগ্যদের টাকা ট্রান্সফার করলাম। আমরা একজন বেনিফিশিয়ারিকে বাদ দেব না। এটা আপনাদের অধিকার। আমরা লক্ষ্মীর ভাণ্ডারের যে 2 কোটির কাছাকাছি গিয়েছিল, আমরা দেখলাম এমন নাম আছে যারা ভারতীয় নন, মৃত। 3 জায়গায় নাম, 3 জায়গায় টাকা পাচ্ছিল, সেই সব নাম কেটেছি। বাংলাদেশ থেকে যারা শরণার্থী এসেছেন, সিএএ আবেদনকারী, তাদের সামাজিক ভাতা চালু থাকবে। আপনি ভারতীয়, দেশ আপনার প্রথম। আগের সরকার মহিলাদের জন্য চালু করেছিলেন, কিন্তু 10 লক্ষ পুরুষ বেরিয়েছে, তাই ঝাড়াই বাছাই জরুরি ছিল। মঙ্গলবার ভোরে খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে হামলা। বাড়ি লক্ষ্য করে এলোপাথারি পাথর ছোড়ার অভিযোগ উঠল এক অজ্ঞাত পরিচয় বাইক আরোহীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। খোদ লালবাজারের তরফে জানানো হয়েছে, অভিযুক্তকে চিহ্নিত করতে যুদ্ধকালীন তৎপরতায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যেই একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। লালবাজার
লালবাজার সূত্রে খবর, কালীঘাট থানার পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে। যে বাইকে চেপে এসে দুষ্কৃতী এই কাণ্ড ঘটিয়েছে সেই মোটর বাইকের নাম্বার ট্র্যাক করার চেষ্টা চলছে। খুব দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হবে বলে আশাবাদী তদন্তকারীরা। জানা গিয়েছে, মঙ্গলবার ভোরবেলা এই ঘটনাটি ঘটেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ভোর রাতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি মোটর বাইকে চড়ে তার কালীঘাটের পারিবারিক বাসভবনের সামনে এসে দাঁড়ায়। এরপরই সে আচমকা বাড়ি লক্ষ্য করে একের পর এক বড় বড় পাথর ছুটতে শুরু করে। পাথরের আঘাতে অভিষেকের বাড়ির দোতলার জানলার কাঁচ ভেঙে যায়। এই হামলার ঘটনার তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। এটিকে সাধারণ কোনো আইনশৃঙ্খলার অবনতির ঘটনা বলতে নারাজ তিনি। তার মতে এটি আসলে হিংসার এক বিপজ্জনক প্রাতিষ্ঠানিক রূপ। পারিবারিক বাসভবনে এই হামলার ঘটনার পর রাজ্যে প্রধান বিরোধী দল বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, রাজ্যে এখন গুন্ডারাজ স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। পাশাপাশি খোদ নিজের নিরাপত্তা রক্ষী ও পুলিশের ভূমিকা নিয়েও বড়সড় প্রশ্ন তুলে দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। ক্ষোভ প্রকাশ করে অভিষেক প্রশ্ন তোলেন, সে সময় পুলিশ কোথায় ছিল? কার নির্দেশে এই দুষ্কৃতী এমন দুঃসাহসিক হামলা চালালো এবং কোনো শাস্তি না পেয়েই পার পেয়ে গেল? কার ডাকে সাড়া দিয়ে এবছর 21শে জুলাইয়ের সমাবেশে যাবেন? কালীঘাট তৃণমূল না ঋতব্রত তৃণমূল? ধন্দে তৃণমূলের শহীদ পরিবারের সদস্যবৃন্দ থেকে সাধারণ নেতা কর্মীর সমর্থকেরা বুধবার মহারাষ্ট্র নিবাসে কর্মী সম্মেলন করে কালীঘাটপন্থী তৃণমূলের নেতা নেত্রীরা। সেখানেই মোবাইলে কর্মী সমর্থকদের বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমরাই আসল তৃণমূল। যারা যারা বেইমানি করেছে, যারা গদ্দারি করেছে, তাদের আমরা ফেরাবো না। গদ্দাররা চিরকাল গদ্দার থাকবে। একসময় তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি দক্ষিণ কলকাতায় 21শে জুলাই নিয়ে কর্মী সম্মেলনে মোবাইল বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মীদের বক্তব্য, লোগো যাক নাম যাক, মমতা বন্দ্যোপাধ্যায় থাকলেই হবে। এদিন পুরনো দিনের মতোই মহারাষ্ট্র নিবাসে কর্মী সম্মেলন করে দক্ষিণ কলকাতা তৃণমূল নেতৃত্ব। চন্দ্রিমা ভট্টাচার্য, মদন মিত্র, কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায় সহ একাধিক নেতৃত্ব হাজির ছিলেন এদিনের সম্মেলনে। প্রসঙ্গত, উত্তর কলকাতায় কর্মী সম্মেলনে বার্তা দেওয়া হয়েছিল, আমরা বেইমান নই। বিজেপির সরকারের আমলে প্রথমবার তৃণমূলের শহীদ দিবস। 21শে জুলাই আসতে আর বাকি নেই এক মাস। তার আগে এই দিনটিকে স্মরণ করা নিয়েও তুঙ্গে উঠেছে তৃণমূলের দুই শিবিরের দড়ি টানাটানি। কালীঘাট তৃণমূল না ঋতব্রত তৃণমূল, কারা করবে এই সমাবেশ, এই নিয়েই তুঙ্গে চাপানুতর। তৃণমূল বিভক্ত হওয়ার পর থেকেই দলের প্রতীক নিয়ে দ্বন্দ্ব চরমে। আগামীকাল বৃহস্পতিবার এই নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থী 10 বিধায়ক। সূত্রের খবর, আগামীকাল বেলা 12টায় যাচ্ছেন তারা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ ফুল বেঞ্চের সঙ্গেই দেখা করবেন ঋতপন্থী তৃণমূলের বিধায়করা। সূত্রের খবর, দিল্লি যাচ্ছেন বিদ্রোহী তৃণমূল কংগ্রেস বিধায়করা। ইতিমধ্যে কলকাতা বিমানবন্দরে এসে প্রবেশ করেছেন অরূপ রায়, জাভেদ খান, সন্দীপন সাহা, আখরুজ্জামান, শুভাশিস চক্রবর্তী। বুধবার বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিজিৎ। অভিযোগপত্রে তিনি দাবি করেছেন, সেবাশ্রয়ের স্বাস্থ্য শিবিরে একাধিক আধুনিক যন্ত্র ব্যবহারের ক্ষেত্রে আইন এবং সরকারি বিধি লঙ্ঘন করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় চালু করা সেবাশ্রয়ের স্বাস্থ্য শিবির অনিয়মের অভিযোগ উঠল। অভিযোগকারী বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। বিষ্ণুপুর থানায় ডায়মন্ড হারবার সাংসদের সেবাশ্রয়ে একাধিক অনিয়ম এবং বিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিজিতের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে নিরপেক্ষ তদন্ত হোক। বুধবার বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিজিৎ। অভিযোগপত্রে তিনি দাবি করেছেন, সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে আল্ট্রাসোনোগ্রাফি, পোর্টেবল এক্স-রে সহ একাধিক আধুনিক যন্ত্র ব্যবহারের ক্ষেত্রে আইন এবং সরকারি বিধি লঙ্ঘন করা হয়েছে। শুধু তাই নয়, ওই স্বাস্থ্য শিবিরের চিকিৎসা পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন অভিজিৎ। বিজেপি নেতার দাবি, অযোগ্যদের দিয়ে চিকিৎসা করানো হতো সেবাশ্রয়। অভিযোগ, ওই শিবিরে ভুয়ো প্রেসক্রিপশন দেওয়া হতো। এছাড়াও স্বাস্থ্য শিবির পরিচালনার ক্ষেত্রে গাফিলতির অভিযোগ তুলেছেন অভিজিৎ। তার দাবি, ওই স্বাস্থ্য শিবিরে বায়োমেডিক্যাল বজ্র ব্যবস্থাপনায় গাফিলতি ছিল। এছাড়াও সরকারি সম্পদের অপব্যবহার, আর্থিক অনিয়ম এবং অপরাধমূলক ষড়যন্ত্রের কথাও রয়েছে অভিজিতের অভিযোগপত্রে। অভিজিতের দাবি, সরকারি প্রচারপত্র, কনসালটেশন সিট, রেফারেল স্লিপ, ছবি, ভিডিও যাচাই করে এবং সরেজমিনে খতিয়ে দেখার পরই অভিযোগ করা হয়েছে। তার বক্তব্য, প্রাথমিক তথ্য প্রমাণে চিকিৎসা সংক্রান্ত আইন এবং রোগীর সুরক্ষার বিধি লঙ্ঘনের ইঙ্গিত মিলেছে। তাই দ্রুত এফআইআর দায়ের করে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। জ্যোতি বসুর একটি বক্তৃতার উল্লেখ করে শুভেন্দু বলেন, আমার মুখ্যমন্ত্রিত্বের বয়স এখনও 2 মাস হয়নি। এরপরেই তিনি আক্রমণ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্ম ও প্রয়াণ দিবস উদযাপনের অনুষ্ঠানেও প্রাক্তন মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার স্বাস্থ্য ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের পাশাপাশি বামফ্রন্ট সরকারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকেও স্মরণ করেন তিনি। জ্যোতি বসুর একটি বক্তৃতার উল্লেখ করে শুভেন্দু বলেন, আমার মুখ্যমন্ত্রীত্বের বয়স এখনো 2 মাসও হয়নি। এই সময়ে দাঁড়িয়ে বিধানচন্দ্র রায়কে নিয়ে বলা প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুর একটি কথা আমার মনে পড়ছে। আজ যখন এই রাজ্যের কাজ করতে যাচ্ছি তখন পরিস্থিতিটা আরও বেশি করে প্রাসঙ্গিক হয়ে উঠছে। তিনি আরও যোগ করেন, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুর দায়িত্ব নেওয়ার পর বলেছিলেন, আমি যেখানেই কাজ শুরু করতে যাচ্ছি সেখানেই দেখছি ডাক্তার বিধানচন্দ্র রায় আগেই তার সূচনা করে দিয়ে গিয়েছেন। আর আজকের মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে, আমি যেখানেই হাত দিচ্ছি সেখানেই শুধু ধ্বংসলীলা দেখতে পাচ্ছি। এই দুটি ভিন্ন পরিস্থিতির মধ্য দিয়েই আমাকে পথ চলতে হবে। এদিন বিধাননগর মহকুমা হাসপাতালের নাম পরিবর্তন করে বিধাননগর মাল্টি স্পেশালিটি হাসপাতাল রাখা হয়। মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে জানান, বাংলার মানুষকে চিকিৎসার জন্য ভিন রাজ্যে ছুটতে হচ্ছে, অথচ দেশ বিদেশের নানা নামী স্বাস্থ্য প্রতিষ্ঠানে এই রাজ্যের মানুষই উচ্চ পদে আসেন। অন্যান্য রাজ্যে আয়ুষ্মান ভারত যোজনা চালু থাকায় সাধারণ মানুষ চিকিৎসার বিপুল খরচ পেতে রেহাই পাচ্ছে, কিন্তু বিগত বছরগুলিতে পশ্চিমবঙ্গবাসী এই কেন্দ্রীয় সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। বিগত সরকারকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, হাসপাতালগুলির অবস্থা আজ বেহাল, স্বাস্থ্য ভবন থেকে শুরু করে মেডিকেল কলেজগুলির করুণ দশা। তবে আমাদের সরকার আসার মাত্র 1.5 মাসের মধ্যে আয়ুষ্মান ভারতের যৌথ চুক্তির স্বাক্ষরিত হয়েছে এবং রাজ্যে এই পরিষেবা চালু করা হয়েছে। একই সঙ্গে ভারতীয় ন্যায় সংহিতা প্রণয়নের ফলে সরকারি চিকিৎসকেরা এখন সম্পূর্ণ ভয়মুক্ত পরিবেশে চিকিৎসা করতে পারবেন বলেও আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। একসময় যাকে নিয়ে খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে সতর্কবাণী শোনাতে হয়েছিল, সেই প্রাক্তন তৃণমূল বিধায়ক হরেরাম সিং এর পুত্র প্রেমপাল সিং এর অফিসে পুলিশের হানা ঘিরে বুধবার বিকেলে উত্তাল হয়ে উঠল পশ্চিম বর্ধমানের জামুরিয়া। বহুলা এলাকায় প্রেমপালের অফিসে অভিযান চালিয়ে পুলিশ 80টি গুলির খালি খোল অর্থাৎ কার্তুজ এবং বেশ কিছু আপত্তিকর নথিপত্র উদ্ধার করেছে। এই ঘটনায় এলাকায় রাজনৈতিক মহলে প্রবল শোরগোল পড়ে গিয়েছে। 2021 সালে জামুরিয়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জয়ী হন হরেরাম সিং। অভিযোগ, বাবার রাজনৈতিক ক্ষমতাকে অপব্যবহার করে তার পুত্র প্রেমপাল সিং গত 5 বছর জামুরিয়া এলাকায় কার্যত ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। প্রেমপালের ঔদ্ধত্য এতটাই বেড়ে গিয়েছিল যে এবারের বিধানসভা নির্বাচনের প্রচারে এসে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা থেকেই হরেরাম সিংকে তার ছেলের বিষয়ে কড়া সতর্কবার্তা দিয়েছিলেন। দলের অন্দরেও বিধায়ক পুত্রকে নিয়ে অস্বস্তি চরমে উঠেছিল। বুধবার দুপুরের পর জামুরিয়া থানার পুলিশের একটি বিশেষ দল পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের বহুলার ওই অফিসে অতর্কিত অভিযান চালায়। পুলিশের তল্লাশিতে অফিস থেকে 80টি খালি কার্তুজ উদ্ধার হয়, যা এলাকার নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, উদ্ধার হওয়া নথিপত্রগুলিও অত্যন্ত আপত্তিকর। পুলিশের এক উচ্চ পদস্থ আধিকারিক জানান, অফিস থেকে 80টিরও গুলির খোল উদ্ধার করা হয়েছে। কোন সময় এই গুলিগুলি চালানো হয়েছিল তা তদন্ত শুরু হয়েছে। এছাড়া বেশ কিছু নথি পাওয়া গিয়েছে, তবে হরেরাম সিং বা তার পুত্র প্রেমপাল কাউকেই ওই সময় অফিসে পাওয়া যায়নি। পুলিশের এই হানা ফের একবার প্রেমপাল সিংকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। প্রাক্তন বিধায়ক তার পুত্রের এই অফিস থেকে অস্ত্র ব্যবহারের প্রমাণ মেলায় স্থানীয়দের মনে আতঙ্ক তৈরি হয়েছে। সরকার বদলের পর প্রেমপালের এই অপারেশন ও তার রহস্যময় অন্তর্ধান নিয়ে এখন নানা মহলে জল্পনা তুঙ্গে। ঘটনার তদন্তে নেমেছে জামুরিয়া থানার পুলিশ। প্রেমপাল ও তার বাবা বর্তমানে কোথায় রয়েছেন তা নিয়েও শুরু হয়েছে ব্যাপক খোঁজখবর। রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে ভুল বদলে ফেলা এবং সরকারি সুবিধা আদায়ে পটু পূর্ব বর্ধমানের জামালপুরের এক তৃণমূল নেতার ভয়াবহ কুকীর্তি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। তোলাবাজি ও খুনের হুমকির অভিযোগে অভিযুক্ত ওই নেতার নাম প্রতাপ রক্ষিত। আঝাপুর অঞ্চলের ওই তৃণমূল নেতা নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘ সময় ধরে প্রভাব খাটিয়ে আসছেন বলে অভিযোগ। বর্তমানে পুলিশের ধরপাকড় শুরু হতেই অভিযুক্ত নেতা বেপাত্তা। অভিযোগ অনুযায়ী আঝাপুর অঞ্চলের নবগ্রামের বাসিন্দা সমর মালিক নামে এক তফসিলি জাতি পরিবারের সদস্যের কাছ থেকে প্রতাপ রক্ষিত ও তার দলবল দীর্ঘ 6 মাস ধরে 10 লক্ষ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় গত 30 এপ্রিল রাতে মশাগ্রাম রেলগেটের কাছে সমর মালিকের পথ আটকানো হয়। অভিযোগ, প্রতাপ রক্ষিত সমরবাবুর পেটে বন্দুক ঠেকিয়ে খুনের হুমকি দেন এবং তার উপর শারীরিক নির্যাতন চালান। এই ভয়ে সমরবাবু 2 লক্ষ টাকা দিলেও বাকি টাকার জন্য চাপ ও হুমকি অব্যাহত থাকে। বাধ্য হয়ে গত 3রা জুন সমর মালিক জামালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে। প্রতাপ রক্ষিতের ডাক্তারি ডিগ্রি নিয়ে এলাকায় ঘোরতর সন্দেহ রয়েছে।
স্থানীয়দের দাবি, বাম আমলে তিনি জামালপুরের কালারাঘাট বাজারের একটি নার্সিংহোমের আরএমও হিসেবে পরিচয় দিতেন। 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর তিনি দ্রুত ভোল বদলে ঘাসফুল শিবিরে যোগ দেন। জামালপুর ব্লক তৃণমূলের সভাপতি মেহমুদ খানের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে তিনি আজাপুর অঞ্চলে তৃণমূল সভাপতি হওয়ার পাশাপাশি মেমারি 2 নম্বর ব্লকের বিজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আয়ুর্বেদিক ডাক্তার হিসাবে নিযুক্ত হন। অথচ এলাকাবাসীর দাবি, তিনি আদৌ অ্যালোপ্যাথি বা আয়ুর্বেদ কোনো কিছুরই বৈধ ডিগ্রিধারী নন। প্রতাপ রক্ষিতের এই কাণ্ডে অস্বস্তিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মন্তেশ্বরের বিজেপি বিধায়ক সৈকত পাঁজা এই ঘটনাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়োজিত সেবাশ্রয় প্রকল্পের ডাক্তার নিয়োগ কেলেঙ্কারির সঙ্গে তুলনা করেছেন। আরও বিপাকে উদয়ন গুহ। এবার অবৈধভাবে নালা ভরাট করে বহুতল নির্মাণের অভিযোগ উঠল রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে। এই ঘটনায় বুধবার দিনহাটা থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন দিনহাটার বাসিন্দা আনোয়ার হোসেন। এবার তাই নতুন মামলা প্যাচে পড়লেন তিনি। জানা গিয়েছে, 2017 সালে দিনহাটার একটি নালা বেআইনিভাবে ভরাট করা হয়। তারপর সেখানে নির্মিত হয় একটি বিল্ডিং। শুধুমাত্র বহুতল নির্মাণই নয়, বিল্ডিংটি বিক্রি করে দেওয়ারও অভিযোগ উঠেছে। এই ঘটনায় নাম জড়ায় তৎকালীন দিনহাটা পুরসভার চেয়ারম্যান উদয়ন গুহর। অভিযোগকারী জানিয়েছে, বেআইনিভাবে নালা ভরাট করে বিল্ডিং তৈরির পর তা বিক্রিও করা হয়েছে। বিল্ডিং বিক্রির সেই মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন উদয়ন। এই ঘটনায় তার বিরুদ্ধে বুধবার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গত 17 জুন উদয়ন গুহকে কলকাতা থেকে গ্রেফতার করে পুলিশ। শিশু মঙ্গল সমিতির নামে জোরপূর্বক অর্থ আদায় ও তছরূপ, ভোট পরবর্তী হিংসাসহ একাধিক অভিযোগ বর্তমানে জেলবন্দি রয়েছেন তিনি। গতকাল তাকে ফের আদালতে পেশ করা হলে তার জামিনের আবেদন খারিজ করে দেয় বিচারক। আগামী 4 জুলাই তাকে ফের আদালতে হাজির করা হবে। এই আবহে নতুন একটি মামলায় জড়ালো তার নাম। এবার নালা বুঝিয়ে বিল্ডিং নির্মাণের অভিযোগ উঠেছে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে। অভিযোগকারী বলেন, নালা, নদী, ডোবা ভরাট করা আইনত দণ্ডনীয় অপরাধ, কিন্তু তার তোয়াক্কা না করে নালার উপর অবৈধভাবে বিল্ডিং নির্মাণ করে বিক্রি করেছেন উদয়ন গুহ। এই ঘটনায় আজ তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলাম। ভুয়ো ওষুধ উৎপাদন চক্রের তদন্তে রফা দফা করার অভিযোগে এবার এক আইপিএস অফিসারকে গ্রেফতার করল সিবিআই। ধৃত অফিসারের নাম দীপক গেহলত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, প্রায় 3 কোটি টাকার এক বিরাট অঙ্কের ঘুষ নেওয়ার মামলায় জড়িয়েছে এই আইপিএস অফিসারের নাম। অপরাধের সময় দীপক গেহলত ব্যুরো অব সিভিল এভিয়েশন সিকিউরিটি আঞ্চলিক নির্দেশক বা রিজনাল ডিরেক্টর পদে কর্মরত ছিলেন। সিবিআই আধিকারিকেরা জানিয়েছেন, পদমর্যাদার অপব্যবহার করে কেন্দ্রীয় সংস্থার উপর নিজের প্রভাব খাটানোর টোপ দিয়েছিলেন ওই আইপিএস। পণ্ডিচেরির এক বড়সড় ব্যবসায়ীকে তিনি আশ্বাস দিয়েছিলেন যে সিবিআই এর শীর্ষ কর্তাদের সঙ্গে তার যে ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে তা কাজে লাগিয়ে ভুয়ো ওষুধ মামলা তদন্তের মোড় ঘুরিয়ে দেবেন তিনি। আর এই রফা দফার পুরস্কার হিসেবেই দাবি করা হয়েছিল কোটি কোটি টাকা। এই গোটা দুর্নীতির পর্দাফাশ হয় চলতি বছরের জুন মাসের শুরুতে সিবিআই এর পাতায় একটি ফাঁদ বা ট্র্যাপ অপারেশনের মাধ্যমে। সেই অভিযানেই প্রথমে দিল্লির পুলিশের ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টর প্রদীপ সিং এবং রাজকুমার নামে এক দালাল বা মধ্যস্থতাকারীকে হাতে নাতে গ্রেফতার করা হয়। এই ঘটনার পরেই সিবিআই ইন্সপেক্টর প্রদীপ সিং, রাজকুমার এবং পণ্ডিচেরির সেই ব্যবসায়ী এন রাজার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করে তদন্ত নামে। আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানেই শেষ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।